শাপলা চত্বরে পরিকল্পিতভাবে গণহত্যা চালায় ফ্যাসিস্ট আওয়ামী সরকারের আজ্ঞাবহ আইনশৃঙ্খলা বাহিনীর অতি উৎসাহী কর্মকর্তা ও সদস্যরা। গণহত্যার যেন কোনো নমুনা না থাকে সেজন্য রাখা হয় সব প্রস্তুতি। এর অংশ হিসেবে বন্ধ করে দেয়া হয় সে সময়ের সবচেয়ে জনপ্রিয় গণমাধ্যম দিগন্ত টিভি এবং ইসলামিক টিভি। কেন ফ্যাসিস্ট আওয়ামী সরকার বন্ধ করে জনপ্রিয় এ দুটি চ্যানেল, কোন অজুহাতে বন্ধ করা হয় চ্যানেল দুটি, তা জানব আজকের প্রতিবেদনে। সে সময় হেফাজতে ইসলামের প্রতি বাংলাদেশের আপামর জনগণের ছিল স্বতঃস্ফূর্ত ভালোবাসা ও সমর্থন। বাংলাদেশের গণমানুষের সমর্থন বিবেচনায় এনে 2013 সালের 5ই মে হেফাজত ইসলামের সমাবেশ তুলনামূলক ভালো কভারেজ দেয় দিগন্ত টিভি এবং ইসলামিক টিভি। তাই শাপলা চত্বরে হেফাজত গণহত্যার পাশাপাশি সুস্পষ্ট কোনো কারণ ছাড়াই বন্ধ করে দেয়া হয় চ্যানেল দুটি। রাত 2টার কাছাকাছি সময়ে আমার কাছে প্রথম, আমি তখন লিফটের 4-এর 9ম তলায় বসেছিলাম। আমার কাছে প্রথম খবর আসলো ইসলামিক টেলিভিশন থেকে, আমাকে ফোন করেছে যে তাদের সেখানে পুলিশ, র্যাব, বিজিবি গিয়ে ব্যাপক ভাঙচুর করেছে এবং তাদের টেলিভিশন বন্ধ করে দিয়েছে। তখনও আমি বুঝতে পারিনি যে আমাদের টেলিভিশনটাকেও তারা বন্ধ করবে বা আমাদের দিকে আসবে। আমি সাথে সাথে আমাদের নিউজের হেডকে ফোন করলাম। ফোন করে বললাম ইসলামিক টিভিতে ধরনের ঘটনা ঘটেছে, একটা স্ক্রল দেওয়ার জন্য, এবং সাথে সাথে সব ডিপার্টমেন্টের সবার প্রধানদেরকে উপরে আসতে বললাম। ঠিক আমরা যখন উপরে বসে এই আলোচনাগুলো করছিলাম তখনই হঠাৎ নিচ থেকে খবর আসলো যে আমাদের নিচে কলাপসিবল গেট এবং আমাদের শাটার ভেঙে ফেলার জন্য কারা যেন ব্যাপক ভাঙচুর করছে। ওরা আমরা সিসিটিভিতে দেখলাম যে র্যাব, বেসিক্যালি র্যাব, বিজিবি এবং পুলিশের বিভিন্ন দলে বিভক্ত হয়ে প্রায় 100-150 জন পুলিশ। মুহূর্তের মধ্যে তারা সব ভেঙে ভেঙে আমাদের উপরে উঠে আসলো। উপরে উঠে এসে আমাদের হেড অফ নিউজ ছিল সুমন, আমাদের হেড অফ ব্রডকাস্ট ছিল হাসান সাহেব, এদের সবাইকে অস্ত্রের মুখে ধরে মুহূর্তের মধ্যে তারা আমাদের নিউজ চলাকালীন শাটডাউন করে দিল। সবচেয়ে বড় কথা হচ্ছে যে আমাদের এই যে একটা টিম ছিল, আমাদের একটা স্বপ্ন ছিল, আমরা একটা টেলিভিশন গড়ে তুলেছি, আস্তে আস্তে এটা পপুলার হচ্ছে, সেই অবস্থায় সেই ধরনের একটা ধাক্কা আমাদের সবাইকে খুবই ব্যথিত করেছে, এবার ভেঙে দিয়েছে আমাদের। সে রাতে আইনশৃঙ্খলা বাহিনীর কর্মকর্তা ও সদস্যরাও ছিলেন খুবই আক্রমণাত্মক। কোনো অফিসিয়াল প্রক্রিয়া ছাড়াই মৌখিকভাবে বলা হয় সাময়িক বন্ধের। যে সাময়িক বন্ধের আদেশ কাটেনি ফ্যাসিবাদের বাকি 11 বছর। 4:24 আমাকে আমাদের একজন নিউজ এডিটর শাহিন আসাদ এসে আমাকে নক করলেন যে ওরা আসছে। আমি বললাম কারা আসছে? বললো আইন শৃঙ্খলা বাহিনী। পরে আমি তাদের উঠলাম, উঠে একটু রুমের বাইরে এগুলাম। তারপর আগানোর পরে ওনারা আসলেন, নেমে তারা বললেন কি ব্যাপার, এত লোক কেন আপনাদের এখানে? কারণ আমাদের 3 শিফটে তো কোনো লোক বাইরে হইতে পারে না। তো বললো যে আপনারা এত লোক কেন? এসেই বলে দিলেন তারা ওই ভিতরে মোল্লা নজরুল, যে এখন যার বিরুদ্ধে মোল্লা নজরুল, ক্যাপ্টেন কর্নেল সাজ্জাদ বিটিআরসির, উনি অবশ্য সম্প্রতি যেটা জানলাম যে মেজর জেনারেল হিসেবে রিটায়ারমেন্ট হয়ে গেছেন, কাতারের মিলিটারি সচিব অ্যাটাচে ছিলেন। তো সেই কর্নেল সাজ্জাদ এসে আমাকে যেটা বললেন যে আমরা সরকারের উচ্চ মহলের নির্দেশে আপনাদের এটা বন্ধ করে দিতে হবে, আমাদের সহযোগিতা করেন। সরকারের উচ্চ মহলের নির্দেশে বন্ধ করা হলো। তারা ওই মডুলেটর, আপলিং যে মডুলেটর, এটা তারা খুলে নিয়ে গেল। আর সাক্ষী হিসেবে আমি, আর চাবিটা অবশ্য তারা নেয় নাই। চাবিটা যে 4-5টা রুম বন্ধ করে দিয়েছে সেগুলো চাবি আমাদের যে সে সময়ের ব্রডকাস্টার যে চিফ আবুল হাসান সাহেবের কাছে তারা বুঝিয়ে দিয়েছে। একটা গ্রুপ আবার ভিতরে, ফারুকি তখন সম্ভবত নিউজ পড়ছিল, লাস্ট নিউজটা, ওকে যে বিদায় টিদায় নিবে সেই সুযোগও দেয় নাই, একরকম বেদামকে দিয়ে বের করে আনে জবরদস্তি। এটা পুলিশের ওই যে মোল্লা নজরুলের নেতৃত্বে যারা আসছে ডিবিস, যেভাবে পরে আমরা বিভিন্ন দপ্তরে দৌড়াদৌড়ি করে যেটা বুঝলাম যে এটা প্রতিবেশী দেশের ইশারায় বন্ধ করে দিতে হয়েছে তাদের। 4-5 জন আমাদের সহকর্মী যারা পরবর্তী 4-5 মাসের মধ্যে যারা মারা গেছে, কেউ হার্ট অ্যাটাকে, কেউ এই যে চাপ এটা নিতে পারেনি। 11 বছর বা 12 বছরের কাছাকাছি আমরা টেলিভিশন সাংবাদিকতা, যদিও পড়াশোনা এই সাবজেক্টে, অভিজ্ঞতা সবকিছু জানা সত্ত্বেও শুধুমাত্র ওই যে
যেহেতু গভর্নমেন্ট এটা বন্ধ করছে, এদের আর কোথাও কিছু হবে না। চাকরি নাই, দীর্ঘদিন ধরে বেকার। হ্যাঁ, যেটা সমস্যা হয়েছে, যেটা পরিবারে, সেটা পরিবারে কিভাবে? ধরেন আপনি দেখছেন আপনার সন্তান আপনাকে দেখছে, দিনের পর দিন আপনি চাকরি বাকরি নাই, আপনি বাসায় বসে আছেন, বাচ্চা দেখতেছে সবার বাবারা স্কুলে বাচ্চাদেরকে স্কুলে দিয়ে আসতেছে, আর ওর বাবা ঘরে বসে আছে। হ্যাঁ, এই জিনিসটা আমাকে মাঝে মধ্যে আহ, আহ, ওদের কথাবার্তায় ওরা হয়তো আমার বলতো না ওইভাবে, কিন্তু ফিল করতো। এবং বাবা হিসেবে আমিও সেটা নিজের অপরাধ বোধ আমার কাছে লাগতো, কিন্তু এটার জন্য তো আসলে আমি অপরাধী না। শাপলা চত্বরে দায়িত্ব পালন করছিলেন দিগন্তের সাংবাদিক এবং প্রকৌশল সংশ্লিষ্টরা। সেরাতের বিভীষিকার কথা মনে পড়লে আজও শিউরে ওঠেন তারা। আমরা তখন মতিঝিলে সংবাদ সংগ্রহের কাজে ব্যস্ত ছিলাম। ওই সময় অফিস থেকে একটা ফোন আসে, আমাদের সিনিয়র প্রডিউসার ছিলেন তখন ফরিদুর রহমান ভাই, ওনার কাছে ফোন আসে যে অফিস বন্ধ করে দেওয়া হয়েছে, আমাদের সম্প্রচার বন্ধ, এবং সরকারি লোকজন এসে আমাদের অফিস কিছু ভাঙচুর করেছে, জিনিসপত্র নিয়ে যাচ্ছে, তো আপনারা লাইভ বন্ধ করে দেন। তো তখন আমরা লাইভ বন্ধ করে দিই, এবং আমাদেরকে এটাও বলা হয়েছিল যে ঘন্টাখানেক পরে আপনারা বাসায় আসেন, অফিসে আসেন। তো আমরা অত রাতে আসলে কোথায় থাকবো, এটা এত এত ভারী ভারী মালামাল নিয়ে, এত দামি দামি মালামাল নিয়ে আমরা কোথায় থাকবো? তো চিন্তা করলাম যে আমার বাসায় চলে যাই। তো যারা ছিলেন তাদেরকে বললাম, নোমান ভাই সহ, যে ভাই চলেন আমার বাসায় চলে যায়। তো বুঝতে পারেন যে এক একটা 400 ক্যামেরার যে ট্রাইপড, এগুলো মাথায় করে নিয়ে সেই মতিঝিল থেকে হেঁটে একেবারে পল্টন পর্যন্ত, পলেল মার্কেট পর্যন্ত আসছে এগুলা। তো এসে সবাই এত ক্লান্ত, এত পিপাসা, হয়তো পানি খাবে, কিন্তু তখন আসলে পানি খাওয়ার কথা কারো মাথায় ছিল না যে আমাদের পানি খেতে হবে। কি করে পানি তো তখন গলা দিয়ে ঢুকছিল না, তখন চোখ দিয়ে পানি পড়ছে, পানির ভিতরে ঢোকার কোনো স্কোপ ছিল না, যে একটা টেলিভিশন চ্যানেল বন্ধ করে দিল। আমাদের যে মাসে দিগন্ত টিভি বন্ধ হয়েছিল 5 মে, এর পরের মাসেই আমার প্রথম সন্তান পৃথিবীতে আসে। তো খুবই খারাপ লাগলো এটা ভেবে যে আমার সন্তান পৃথিবীতে এসেই তার বাবার যে অসহায়ত্ব, তার বাবার যে অসহায় বাবার বেকার মুখটা সে দেখবে, এটা ভেবে আমার খুবই খারাপ লাগতো তখন। এর 6 মাস পর আমার বাবা মারা গেলেন। তো এদিকে টেলিভিশন বন্ধ, এদিকে পৃথিবীতে সন্তান আসলো, বাবা মারা যাওয়া, সব মিলিয়ে যে কতটা দুঃসহ যন্ত্রণার মধ্য দিয়ে কেটেছে এবং কতটা আর্থিক কষ্টের মধ্যে দিয়ে কেটেছিল, এটা আসলে যারা এটার সাফার তারাই বুঝতে পারবে। এখানেই শেষ নয়, কোনো অপরাধ না করেও বুলিং ও ট্যাগিং এর শিকারও হয়েছেন দিগন্তের সাংবাদিক ও কলাকুশলীরা। সে সময় সবচেয়ে চৌকস ও জনপ্রিয় সাংবাদিকরা দিগন্তে কাজ করলেও বন্ধ হওয়ার পর রীতিমতো ট্যাগিং ও বুলিংয়ের শিকার হন তারা। ক্যারিয়ার ধ্বংস হয়েছে দিগন্তে কাজ করা অনেক নারী সাংবাদিক এবং সংবাদ উপস্থাপকের। এবং আর একটা অদ্ভুত বিষয় হচ্ছে, অনেকে আমাকে বলল, পরামর্শ দিল যে তুমি দিগন্ততে চাকরি করেছো, এই পরিচয়টা তোমার সিভি থেকে ফেলে দাও। এখন আমি ওখানে 6-7 বছর কাজ করেছি, কাজ করার পরে আমি যদি ওই এক্সপিরিয়েন্সটুকু আমি ফেলে দেই, তাহলে তো তখন আমি ফ্রেশার, আমি এটা মেনে নিতে পারি নাই। তারপরে আমি যখন আরো দৌড়েছি, নানান জায়গায় গেছি, এমন কথাও এসেছে যে তুমি তোমার হিজাব খুলে আসো। আমার যে ক্যালিবারিটি ছিল আমি সেটা কাজে লাগাতে পারি নাই। ওখানকার থেকে অনেক কম বেতনে, প্রায় অর্ধেক বেতনে আমাকে আরেকটা জায়গায় ঢুকতে হয়েছে। দিগন্ত টেলিভিশনে যত কর্মীরা ছিলেন তাদের অনেকেই, তার মধ্যে আমিও ছিলাম, যেহেতু আমার পোশাক ছিল হিজাব পরে আমরা নিউজ পড়তাম। তো এই হিজাবের কারণে আমি কোনো টেলিভিশন চ্যানেলে চান্স পাইনি, আমি নিউজ পড়তে পারিনি। আমার ক্যারিয়ার ওই সময় ওখানেই শেষ হয়ে যায়। এবং অনেক প্রতিভাবান কর্মীরা ছিলেন যারা দিগন্ত টেলিভিশনে খুব সুন্দরভাবে দক্ষতার সাথে কাজ করছিলেন, কিন্তু শুধুমাত্র তৎকালীন ফ্যাসিস্ট সরকারের কালো হস্তক্ষেপে আমাদের সকলের স্বপ্ন ভেঙে চুরমার হয়ে যায়। 12 বছর, এই যে আজকের দিন সহ একদম 12 বছর কাটায় হলো, মানে এক যুগ আমি আউট অফ স্যাটেলাইট। হ্যাঁ, মানে আমি যেখানেই গেছি দিগন্ত তো একটা ছিলই, আরবার হচ্ছে গিয়ে হিজাব। আমরা তো দিগন্ত টেলিভিশনে মেয়েরা হিজাব পরে প্রেজেন্ট করতাম, যেটা ছিল একটা রেভলিউশনারি ব্যাপার। এবং আমাদের তখনকার চেয়ারম্যান ছিলেন মীর কাসেম আলী স্যার, এটা ওনার সিদ্ধান্ত ছিল যে তোমরা হিজাব করে নিউজ পড়ো, তোমরা সবাই স্টার হয়ে যাবো, দেখো। তো সত্যি তো তাই ছিল যে আমি তাজকিয়া বিনতে নাজিব ওই সময় স্টারই ছিলাম সত্যিকার অর্থে, বাকিরাও ছিল। যে আমাকে বলছে যে আপনাকে অনেক হাই স্যালারি দিব,
তা আপনি তাও পট্টিটা খুলে আসেন, হিজাবও বলে না, বলে পট্টিটা খুলে আসেন। তো এটা ছিল কষ্টের, আসলে অনেক কষ্টের, যে এটা কেন ব্যারিয়ার হবে, আমার কোয়ালিটি কেন ম্যাটার করবে না। আমি বোধ বাংলা ইংলিশের প্রেজেন্টার, কিন্তু বাংলাদেশে সম্ভবত আমি একাই। তো সেই যোগ্যতা থাকা সত্ত্বেও এই এক যুগ আমি কেন আউট অফ স্যাটেলাইট, এটা আমার প্রশ্ন সবার কাছে। ফ্যাসিবাদ বিদায় হয়েছে, তবে এখনও খোলেনি দিগন্ত। এরই মাঝে দিগন্তের অনেকেই চলে গেছেন দুনিয়া ছেড়ে, আবার অনেকেই চলে গেছেন দেশ ছেড়ে। তবে কি আদৌ চালু হবে বাংলাদেশের সার্বভৌমত্ব, বাংলাদেশি জাতীয়তাবাদ এবং ইসলামী মূল্যবোধ নিয়ে কথা বলা চ্যানেলটি? এমন জিজ্ঞাসার জবাবের অপেক্ষায় চ্যানেলটির শত এমপ্লয়ি আর কোটি ভক্ত। জুনায়েদ আলী সাকি, বৈশাখী সংবাদ।